আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি গত কয়েকটা ক্লাসে অর্থের সময় মূল্যের বেসিক কনসেপ্ট, ডেফিনেশন, তারপরে কিছু নিয়মকানুন আমরা আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা অঙ্কে যাব। এখন অঙ্কে যেতে গেলে আমাকে কিছু ফর্মুলা মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো আমরা একটু মনে রাখি। মনে রাখবা যে অঙ্কে কি মান দেওয়া আছে, যে আমার ক্যালকুলেট করতে বলছে কি ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু। যদি বলে ফিউচার ভ্যালু, তো আমরা এখন ফিউচার ভ্যালু বের করার কয়েকটা ফর্মুলা আমরা একটু মনে রাখি। ফিউচার ভ্যালু, আর এইদিকে লিখবো আমরা প্রেজেন্ট ভ্যালু। তোমরা এই ফর্মুলাগুলোর একটু তুলনামূলক পার্থক্য দেখবা, তাহলে বুঝতে পারবা যে আমার আসলে কি করতে বলছে। দেখো, যদি কোনো অঙ্কে ফিউচার ভ্যালু বের করতে বলে, তাহলে আমরা ফিউচার ভ্যালু বের করার মূলত দুইটা ফর্মুলা দিয়ে আমি টোটাল শেষ করি। তো প্রথমত মনে রাখবা, যদি এককালীনের কথা বলে তাহলে সূত্র হবে ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i⁴n। ডাইনে লিখবো কি আমরা এককালীন জমা ও বছরে সুদ একবার। তাহলে এককালীন জমার ক্ষেত্রে বললি এই সূত্র। এখন আমাদের প্রশ্ন জাগছে, এককালীন জমা বছরের সুদ ছিল একবার। এবার আমরা শিখতে চাই এককালীন জমা কিন্তু সুদ যদি বলে বছরে একাধিকবার। মনে রাখবা, সুদ একাধিকবার হলেই যেখানে আয় পাবো তারে এম দ্বারা ভাগ, আর ওই এনের সাথে এম দ্বারা গুণ। এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যে এককালীন জমা যদি একবার, মনে করে বারবার ব্যাংকে যাওয়ার টাইম নেই, একবারই যাবো, তাহলে একবার জমা দিয়ে আমি বছরে সুদ একবার পাবো, তাহলে এই সূত্র। আর একবার জমা দেবো, সুদ বছরে কয়েকবার পাবো, বারবার পাবো, মাসিক পাবো, 3 মাস পর পর পাবো, 2 মাস পর পর পাবো, এরকম বললে তখন এই সূত্র। এখন যদি বলে না, আমি একবার জমা দেবো না, আমি বারবার ব্যাংকে যাব, মাসে মাসে জমা দেবো, বছর বছর জমা দেবো, সেটা কিন্তু কিস্তি, অ্যানুইটি। এই কিস্তির ক্ষেত্রে হবে। তার মানে এইগুলো ছিল এককালীনের ক্ষেত্রে। এবার লিখবা হলো কিস্তির ক্ষেত্রে। কিস্তির ক্ষেত্রে আমি সংকেত দিই হলো কিস্তি মানেই অ্যানুইটি, তাই এই এটাকে আমি আলাদাভাবে দেখাচ্ছি। মনে রাখবা, আগে কিস্তি ছিল না, তাই পিভি। এবার কিস্তি আছে তাই এ দ্বারা আয়ের ভাগ, অর্থাৎ কিস্তিকে আয় দ্বারা সুদের হার দ্বারা ভাগ। 1 + i⁴n - 1। এইটা লিখবো আমরা কি, কিস্তি বছরের শেষে একবার। কিস্তি বছরের শেষে একবার। তাহলে খেয়াল করবা যে কিস্তি আছে বছরের শেষে একবার বলছে, তাই এম আসে নাই। এবার যদি বলে কিস্তি বছরের শেষে একবার, আর এবার যদি বলবো কিস্তি বছরের শেষেই কিন্তু একাধিকবার, কিস্তি একাধিকবার। মনে রাখবা, তোমাদের বইতে এই আয় এখানে না দিয়ে বইতে কিন্তু এখানেও দিয়েছে। তার মানে এখানে দেওয়াও যা, এখানে দেওয়াও কিন্তু তাই। তাই তোমার যেটা মন চায় সেটাই করবা। ওকে, এবার আমরা করতেছি কিস্তি বছরের শেষে ছিল, এবার কিস্তি বছরের শুরুতে যদি হয়, কিস্তি বছরের শুরুতে যদি বলো, তাহলে সবই ঠিক আছে। এই দিলাম, শুধুমাত্র অতিরিক্ত এই 1 + i হলো বেশি আনবে, এইটুকু হলো অতিরিক্ত। কেন আসবে এটা, যদি বলে কিস্তি বছরের কিস্তি বছরের
শুরুতে একবার। এই এখন আমরা লাস্ট ওয়ানে আসতে চাই, কিস্তি বছরে একাধিকবার। একাধিকবার যদি হয় সবই ঠিক আছে, এতক্ষণ বছরে একবার ছিল তাই শুধু আয় আছে। আর আমি প্রথমেই বলেছি কিস্তি অথবা সুদের গণনা যদি বছরে একের অধিকবার হয়, যেখানে আয় তারে কি করবা এম দ্বারা ভাগ, 1 প্লাস আই ভাগ এম। ওয়ান প্লাস আই, এই যেখানে আই তারে কি করব এম দ্বারা ভাগ, আর আগে ছিল এন, তার সাথে এম দ্বারা গুণ, -1। এই যদি বলে শেষে কিন্তু বছরে একাধিকবার। এই আর যদি বলে শুরুতে, তাহলে আবার এখানে একটু আনবা 1 প্লাস আই, শুধু আয় তো আসবে না, যেখানে আয় তারে এম দ্বারা ভাগ। তাহলে আমরা মূলত যদি আবার বেসিক কথা বলি, টোটালি অর্থের সময় মূল্য চ্যাপ্টারের ফিউচার ভ্যালু বের করার সূত্র, এককালীনের একটা, কিস্তির আর একটা। এই এককালীনের একটা ভেঙেই দুইটা হয়েছে, কিস্তির এককালীনের একটা ভেঙেই তিনটা হয়েছে। তার মানে একটা পারলে বাদ বাকিগুলো পারা যাবে। তো এখন খেয়াল করবা, এইগুলো ফিউচার ভ্যালু রিলেটেড। এখন আমি যদি বলি না আমার অঙ্কে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্রটা আমাদের কি হবে আমরা একটু খেয়াল করি। প্রেজেন্ট ভ্যালুরও আমরা সেই এ আর বি দিয়ে করতে পারি। এতে হলো এককালীন প্রাপ্তি, বর্তমান মূল্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হবে পিভি। তুমি এই সূত্রটাই মনে রাখো। মনে করো পিভি যদি এখানে থাকে, তাহলে এই 1 প্লাস আই গুণ অবস্থায় আছে, তাহলে 1 প্লাস আই যদি বামে নিয়ে যাই তাহলে কি হয় গুণ, কি হয় এই পাশে আসলে কি হয় ভাগ হয়ে যায় না। তো এটাই মনে রাখবা যে আমরা যখন ফিউচার ভ্যালু করব তখন 1 প্লাস আই গুণ অবস্থায় থাকে, গুণ অবস্থায়। আর যখন আমরা পিভি করব 1 প্লাস আই ভাগ অবস্থায় থাকবে, এই যে ভাগ অবস্থায়। হ্যাঁ, এখানে ছিল গুণ অবস্থায়, এখানে ভাগ অবস্থায়। এটা কি লিখবো আমরা, এটা হলো এককালীন যে এককালীন প্রাপ্তির ভবিষ্যতে আমরা পাবো, তার এগেনস্টে প্রাপ্তির আজকের মূল্য কত, এই একবার। এখন এটাই যদি বলে না আমি সুদ একাধিকবার পাবো, তাহলে কি দাঁড়াবে এফ বি ভাগ 1 প্লাস আই, শুধু আগে ছিল এখানে যেখানে আই সেখানে কি এম দ্বারা ভাগ। এই হলো অবস্থা। এখন আমরা বিতে শিখবো হলো কিস্তির ক্ষেত্রে, কিস্তির বর্তমান মূল্য। তাহলে একই কথা মনে রাখবা যে বেসিক কথা হলো এফবির ক্ষেত্রে পিভি আর 1 প্লাস আই গুণ সম্পর্ক, আর পিভির ক্ষেত্রে এফভি 1 প্লাস আই ভাগ হয়ে যাবে, 1 প্লাস আই ভাগ হয়ে যাবে। এখানেও তাই, পিভি এককালীন বললে এ আসবে না, কিস্তি বললে এ আসবে। তাহলে এ ভাগ আই 1, দেখো এখানে 1টা শেষে ছিল। আর এই যে পিভির ক্ষেত্রে মনে রাখবা আমরা এফভির ক্ষেত্রে 1 শেষে বিয়োগ, আর পিভির ক্ষেত্রে 1টা প্রথমে। এইটা হলো কিস্তি বছরের কি, কিস্তি বছরের শেষে। এখন যদি আমাকে বলে কিস্তি বছরের শুরুতে সবই ঠিক আছে, সব ঠিক আছে, শুধু ডান পাশে কি লাগাবো, এখানেও যেমন 1 প্লাস আই অতিরিক্ত লাগাইছিলাম, এখানেও সেই 1 প্লাস আইটা অতিরিক্ত আমরা ধার নেব। এই তাহলে এটা হলো শেষে, আর এটা কিসে শুরুতে, কিস্তি বছরের শুরুতে। এবং এখানেও একই কেস, যদি বছরে একবার হয় তাই কোথাও এম আসে নাই, আর যদি বলে বছরে একাধিকবার
তাহলে পিভি এ ভাগ আই, সেখানে আবার এম দ্বারা ভাগ 1 মাইনাস 1 প্লাস আই ভাগ এম এম এন, অর্থাৎ একাধিক ভার হলে। এই হলো মূল কথা। তাহলে বেসিক কথা হলো, মনে রাখবা সবাই ভুলটা করে কোথায়, এফবির ক্ষেত্রে আমরা 1 প্লাস আই গুণ অবস্থায় থাকবে, আর ইভির ক্ষেত্রে 1 প্লাস আই ভাগ অবস্থায় থাকবে, যে ভাগ অবস্থায়, বারবার ভাগ অবস্থায়, বারবার। তো বেসিক এই জিনিস, এইগুলো আমরা যদি ভালো করে বুঝি, তাহলে আমরা আগামীতে আরও অনেক অঙ্ক আছে সেগুলো করব। এর বাইরে খুঁটিনাটি আমাদের সুদের হার বের করার জন্য কিছু ফর্মুলা আছে, সেটা আমরা এই সূত্র ধরেই করতে পারবো। অর্থাৎ কোনো অঙ্কে এফভি এবং পিভির মান দেওয়া আছে, সেই অঙ্কে সুদের হার বের করব। সুদের হার বের করতে গেলে এই মানগুলো পাতিয়ে দিবা, সুদের হার বের হয়ে যাবে, বছর বের হয়ে যাবে এই সূত্র ধরেই। তার মানে এই সুদের হার বছর বের করার জন্য অতিরিক্ত কোনো ফর্মুলা লাগছে না। এরপরে যদি তারপরে বলে না স্যার অ্যাপ্লাইং 72, অ্যাপ্লাইং 69, তখন আমাদেরকে আবার অতিরিক্ত কিছু ফর্মুলা লাগবে, সেটা আমরা নেক্সট ক্লাসে পরে একসময় আলোচনা করব। তারপরে আমাদের ইআইআর আছে, ইআইআরগুলো আমি যদি একটু করি, তাহলে আমরা পরের তাতে একটু সেই ইআইআর এর ফর্মুলাটা দেখি। ইআইআর এটা বের করার সূত্র হলো 1 প্লাস আই ভাগ এম। বারবার ছিল উপরে এন, এবার কিন্তু এন না, মনে রাখবা নিচেও যা দ্বারা ভাগ উপরেও তাই, -1। এটা হলো ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, বা ইএআরও বলে। এর আরেকটা হলো কি ইএআর, ইআইআর অথবা ইএআর। এই এরপরে যদি বলে সুদের হার বের করতে 72 বিধি বা 69 বিধি অ্যাপ্লাই করব। মনে রাখবা কোনো অঙ্কে যদি আসল সুদে মূল্যে দ্বিগুণের কথা বলে, তখনই আমাদেরকে এই 72 বিধি বা 69 বিধি প্রয়োগ করতে হয় বা করা যায়। তবে সেই ক্ষেত্রে যদি 72 বিধি না প্রয়োগ করে আমরা এই ফর্মুলা ব্যবহার করি, তাতেও আমাদের হবে। কিন্তু যখন বলেই দেয় অ্যাপ্লাইং 72 বা 69, তখন আমরা 72 অ্যাপ্লাই করে সুদের হার বের করব কিভাবে? যদি বলে 79, তাহলে আই যখন বের করব এন দ্বারা ভাগ করবা, আই সমান 72 ভাগ এন। অনুরূপভাবে যখন এন বের করব তখন 72 ভাগ আই, এইভাবে। এবং এই অঙ্কে যদি বলে না অ্যাপ্লাইং করো 69, তাহলে 69 ভাগ এন, দেখবা এই যে 69 এখানে 72, তাহলে এটা একটু ছোট পড়ে গেল না? ছোট পড়ে গেলে আমরা অতিরিক্ত কি ধার করব? 0.35। এই হলো আমাদের বেসিক জিনিস।